গুড মর্নিং স্টুডেন্টস। দেখো, তোমাদের ক্লাস 9-এ আমরা প্রথম পার্টে অ্যাসিড ক্ষারক ও লবণটা শুরু করেছিলাম। আজকে পার্ট 2-তে আমরা তার কন্টিনিউয়েশন করব, কিছুটা অংশ আরও এগিয়ে রাখবো। তো প্রথম দিন আমরা দেখেছিলাম যে অ্যাসিডের বিভিন্ন ধর্ম কী এবং অ্যাসিডকে কী করে শনাক্ত করা যায়। আজকে আমরা পড়ব সেই অ্যাসিড বা ক্ষার, সেগুলো বিভিন্ন রাসায়নিক পদার্থের সঙ্গে কীভাবে বিক্রিয়া করে। তাহলে প্রথমত সেটা জানতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ধাতু বা ধাতব সক্রিয়তা শ্রেণীটা আমাদের এখানে একটু জানাটা দরকার। কারণ ধাতুর সঙ্গে যখন অ্যাসিডের বিক্রিয়া হয় তখন ধাতুগুলো অ্যাসিডের সঙ্গে কী শর্তে বিক্রিয়া করে কী উৎপন্ন করবে সেগুলো নির্ভর করবে সেই ধাতুগুলো কতটা সক্রিয়, কে বেশি সক্রিয় কে কম সক্রিয়। অর্থাৎ এখানে ধাতব সক্রিয়তা শ্রেণীটা যদি আমরা একটু দেখে নিই, দেখো আমি লিখেছি সব থেকে অধিক সক্রিয় ধাতুর মধ্যে কে পড়ে? ক্ষার ধাতু, লিথিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রন, কোবাল্ট। কোবাল্টের পরে কি আছে? নিকেল, লেড। হাইড্রোজেনকে যদি আমরা ধাতব ধর্ম হিসাবে ধরে নিই, তার নিচে গিয়ে আছে কপার, মার্কারি, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম। তাহলে এটা হচ্ছে ধাতব সক্রিয়তা শ্রেণী। এই ধাতব সক্রিয়তা শ্রেণী বরাবর ওপর থেকে যখন আমরা আস্তে আস্তে কী করি, নিচের দিকে যাই, সক্রিয়তা হ্রাস পায়। সক্রিয়তা কি পাই? হ্রাস পায়। তাহলে এই শ্রেণীটা একটু তোমরা মনে রাখার চেষ্টা করবে। এটা ধাতব সক্রিয়তা শ্রেণী। সব থেকে ওপরে কে আছে? লিথিয়াম। আস্তে আস্তে যত নিচের দিকে নামছে সক্রিয়তা কমে যাচ্ছে। কোবাল্টের পরে কে আছে? নিকেল, তারপরে লেড, তারপরে হাইড্রোজেন। তো এই হাইড্রোজেনের একটা বিশেষ গুরুত্ব, মানে হাইড্রোজেনের সাপেক্ষে আমরা কি করব? তুলনা করব অন্যান্য মৌলের, অন্যান্য ধাতুর সক্রিয়তা। তো হাইড্রোজেনের নিচে সবথেকে কম সক্রিয় যে ধাতুগুলো সেগুলো হচ্ছে কি? তারা এইগুলো, তাই না? কম সক্রিয় কারা? কপার, গোল্ড, এরা খুব বেশি, প্ল্যাটিনাম, এরা সব খুব বেশি বিক্রিয়া করে না। আর অধিক সক্রিয় হচ্ছে একদম ওপরের দিকে যারা রয়েছে, অর্থাৎ লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। ঠিক আছে, এরা হচ্ছে খুব অধিক সক্রিয়। বুঝতে পারলে? তো এবার হাইড্রোজেনের উপরে যারা আছে তাদের ক্ষেত্রে আমরা এখানে তাহলে দেখতে পাই যে এই যে অ্যাসিডগুলো, যে বিভিন্ন অ্যাসিডের আমরা উদাহরণ জানি, যে খনিজ অ্যাসিড, কি অ্যাসিড? খনিজ অ্যাসিডগুলি। খনিজ অ্যাসিডের আরেকটা আমরা কী করি? মিনারেল অ্যাসিড, তাই তো? যে তিনটে অ্যাসিড তোমাদের মূলত সিলেবাসে আছে, HCl, H2SO4 আর HNO3, সেই খনিজ অ্যাসিডগুলো বিভিন্ন তার রাসায়নিক ধর্মগুলো আমাদের জানতে হয়। তো প্রথমত রাসায়নিক ধর্ম পড়তে গেলে আমরা ধাতুর সঙ্গে বিক্রিয়াটা সম্পর্কে আলোচনা করব। তাহলে এই যে খনিজ অ্যাসিডগুলো, যেগুলো সেই সমস্ত ধাতুর সঙ্গে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ ওই অ্যাসিডের ভেতরে যে হাইড্রোজেন থাকে সেই হাইড্রোজেনটাকে কি করে? প্রতিস্থাপিত করতে পারে। সেই সমস্ত ধাতুগুলো যারা যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, তড়িৎ সক্রিয়তার শ্রেণীতে কি রয়েছে? হাইড্রোজেনের উপরে রয়েছে। হাইড্রোজেনের উপরে থাকা ধাতু। তাহলে সব ধাতু নয়, যারা হাইড্রোজেনের উপরে রয়েছে। অবশ্যই ব্যতিক্রম হচ্ছে লেডটা, এক্সেপশন। লেডটা জাস্ট উপরে রয়েছে বলে করতে পারে না, এক্সেপশন, এক্সেপ্ট লিখতে পারি। এটা যদিও উপরে রয়েছে তা আমরা লিখছি এক্সেপ্ট পিভি। বাকি যে ধাতুগুলো আছে সেগুলো বেশিরভাগ কী করে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে এবং অ্যাসিডের ভেতরের যে হাইড্রোজেন গ্যাসটা তাকে মুক্ত করতে পারে। তো সেইগুলোর আমরা কতগুলো উদাহরণ দেখে নিই। যেমন খুব সোজা, যেমন ধরো আমরা যদি প্রথম যে
অ্যাসিডটা H2SO4 নিয়ে, এটা তো একটা খনিজ অ্যাসিড, H2SO4 অবশ্যই লঘু অবস্থায়, কি অবস্থায়, লঘু অ্যাসিডের দ্রবণ থেকে। ধাতু কি হচ্ছে, ধাতু হচ্ছে ধরো আমি নিলাম জিঙ্ক, জিঙ্ক দেখো জিঙ্ক কোথায় রয়েছে, জিঙ্ক কিন্তু হাইড্রোজেনের থেকে ওপরে রয়েছে। তাহলে জিঙ্কের সঙ্গে H2SO4 বিক্রিয়া করলে কি করবে, H2SO4 থেকে হাইড্রোজেনটাকে, অ্যাসিড থেকে হাইড্রোজেনটাকে মুক্ত করবে কে, এই ধাতুটা কি উৎপন্ন করবে, জিঙ্ক সালফেট একটা লবণ উৎপন্ন করছে। তাহলে বুঝতে পারছো জিঙ্ক কি করছে, অ্যাসিড থেকে হাইড্রোজেনকে মুক্ত করছে লঘু অবস্থায়, লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে মুক্ত করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং জিঙ্ক সালফেট লবণ উৎপন্ন করছে। একই রকমভাবে ধরো আমি আরেকটা ধাতু যদি নিই ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের লঘু দ্রবণের সঙ্গে, ডাইলুট অ্যাসিডের সঙ্গে, লঘু মানে ডাইলুট তো, অ্যাসিডের সঙ্গে যখন বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করে, তখন এখান থেকেও কিন্তু হাইড্রোজেনকে কি করে, মুক্ত করে এবং তার সঙ্গে যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করবে। আবার ধরো লোহা, আয়রন, দেখো আয়রন কোথায় আছে, আয়রনে কিন্তু হাইড্রোজেনের থেকে ওপরে রয়েছে, হাইড্রোজেন, আয়রন, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এরা সব হাইড্রোজেন থেকে বেশি সক্রিয়, তাই এরা কিন্তু দেখো আমি যদি H2SO4 দ্রবণের সঙ্গে বিক্রিয়া করাই তাহলে কিন্তু সেটা এখান থেকেও হাইড্রোজেনটাকে কী করবে, মুক্ত করবে এবং তার সঙ্গে কি উৎপন্ন করবে, FeSO4 লবণ সৃষ্টি করছে। তো ভালো কথা, এই যে হাইড্রোজেন উৎপন্ন করছে, হাইড্রোজেনকে আমরা কি করতে পারি, শনাক্ত করতে পারি, শনাক্তকরণ কার, উৎপন্ন হাইড্রোজেন, ওই গ্যাসটার যে হাইড্রোজেন সেটা আমরা কি করে বুঝবো, হাইড্রোজেন যে আদৌ মুক্ত হচ্ছে সেটা আমরা কি করে বুঝবো, তাহলে এটাকে শনাক্ত করতে হবে তো গ্যাসটা। তাহলে একটা টেস্ট টিউবের মধ্যে যদি আমরা জিঙ্কের ছিবড়া নিই, নিয়ে H2SO4 মিশিয়ে দিই, তাহলে যে গ্যাসটা ভেতর থেকে বাবল ফর্মে উপরের দিকে উৎপন্ন হবে সেটার কাছাকাছি কিন্তু কী করি আমরা, যদি হাইড্রোজেন যে গ্যাসটা, জানি না এটা কী গ্যাস, এই হাইড্রোজেনের কাছাকাছি যদি আমরা একটা জ্বলন্ত বা বার্নিং ক্যান্ডেল ধরি, জ্বলন্ত মোমবাতি, বুঝতে পারছো, বার্নিং ক্যান্ডেল যদি এখানে ধরি, বার্নিং যদি ক্যান্ডেল ধরি তাহলে কি করবে, এখানে একটা বাস্ট করবে গ্যাসটা, দ্য গ্যাস বার্স্ট, মানে বিস্ফোরণ হবে, ছোট্ট, খুব বেশি বড় বিস্ফোরণ না, বাস্ট উইথ একটা সাউন্ড প্রডিউস করবে যেটা হচ্ছে পপ সাউন্ড, এবং গ্যাসটা নিজে কিন্তু নীল শিখায় জ্বলবে অর্থাৎ ব্লু ফ্লেমে। দ্য গ্যাস ইটসেলফ বার্নস, দ্য গ্যাস নিজে কি শিখায় জ্বলবে, ইটসেলফ বার্নস উইথ নীল ফ্লেম, নীল শিখায় জ্বলবে, অর্থাৎ হাইড্রোজেন কিন্তু নিজে জ্বলে, অন্যকে জ্বলতে সাহায্য করে না। তাহলে এইভাবে আমরা হাইড্রোজেনকে কি করতে পারি, শনাক্ত করতে পারি। কিন্তু যদি বলা হয় যে HNO3, এটাও তো একটা খনিজ অ্যাসিড, HNO3 ডাইলুট HNO3 তুমি নিলে লঘু, তার সঙ্গে ধরো তুমি কোনো একটা ধাতুর বিক্রিয়া করালে, যেগুলো তড়িৎ সক্রিয় শ্রেণীতে কি হচ্ছে, হাইড্রোজেনের থেকে উপরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াটা হবে না, অর্থাৎ হাইড্রোজেন উৎপন্ন কি হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে না। তো কেন হাইড্রোজেন HNO3 ক্ষেত্রে, লঘু HNO3 ক্ষেত্রে কেন উৎপন্ন হবে না, এটা একটু আলাদা করে মনে রাখবে। HNO3 কিন্তু একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, মানে তীব্র জারক, তীব্র জারক, HNO3 একটা তীব্র জারক ধর্মী পদার্থ, যে কারণে যদিও যে হাইড্রোজেন উৎপন্ন করবে সেই হাইড্রোজেনটাকে সঙ্গে সঙ্গে কিসে রূপান্তরিত করবে, জলে জারিত করে, মনে রাখবে। তাহলে উৎপন্ন হাইড্রোজেনকে ধাতুর সঙ্গে বিক্রিয়ায় HNO3 যদিও বা হাইড্রোজেন উৎপন্ন করবে, সেই হাইড্রোজেনকে সঙ্গে সঙ্গে সেটা কিসে রূপান্তরিত করে, জলে জারিত করে, মানে H2O কিসে রূপান্তরিত হয়, H2O-তে রূপান্তরিত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরো অবশ্যই আমরা বলতে পারি কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে বলতে যেমন ধরো ম্যাগনেসিয়াম, Mg, ম্যাঙ্গানিজ, এরা কিন্তু কি করতে পারে, অতি লঘু মানে ভেরি ডাইলিউট, খুব লঘু, লঘু মানে কি, লঘু আর গাঢ় অ্যাসিডের মধ্যে পার্থক্য কি, মানে লঘু অ্যাসিড মানে এর মধ্যে কি আছে, অনেকটা পরিমাণ জলের পার্সেন্টেজ রয়েছে, অনেকটা জল মিশ্রিত অ্যাসিড, সেটা হচ্ছে লঘু, ভেরি ডাইলুট, সেই ডাইলুট কতটা পার্সেন্টেজ,
সেটা অলমোস্ট 1 to 2%, 1% থেকে 2%, মানে 100 ভাগ জলে 1 ভাগ হয়তো অ্যাসিড আছে। সেক্ষেত্রে কি করতে পারে, হাইড্রোজেন উৎপন্ন হতেও পারে, হাইড্রোজেন উৎপন্ন হয়। এবং সেই বিক্রিয়াটা যদি আমরা এখানে লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে Mg+HNO3 তখন অতি লঘু অ্যাসিড, অবশ্যই কি অতি লঘু HNO3, তখন এই বিক্রিয়াটার সময় আমরা দেখতে পাই ম্যাগনেসিয়াম নাইট্রেট লবণ, এগুলো সব লবণ, MgNO3 হল 2 হচ্ছে কেন, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, নাইট্রেট হচ্ছে 1। তো এইভাবে সংকেতগুলো লেখা শিখতে হবে। হ্যাঁ, বিভিন্ন লবণের, সালফেটের 2, জিঙ্কেরও 2, তাই ZnSO4, ম্যাগনেসিয়ামের 2, ক্লোরিনের হচ্ছে 1, তাই MgCl2। ঠিক আছে, এইভাবে ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস কি উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন। আমি এগুলো বলছি, সেই নামগুলো মনে রাখা হচ্ছে। লবণকে কি বল, জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফেরাস সালফেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। এখন দেখো, তার মানে যারা তড়িৎ সক্রিয় শ্রেণীতে উপরে আছে তারাই একমাত্র কি করতে পারে, হাইড্রোজেনকে মুক্ত করতে পারে। কার সঙ্গে বিক্রিয়ায়, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায়। কিন্তু যারা হাইড্রোজেনের থেকে নিচে আছে, যেমন ধরো কপার তো কোথায় আছে, হাইড্রোজেন অপেক্ষা নিচে আছে, হাইড্রোজেন থেকে নিচে আছে, তাহলে কপারের সঙ্গে কি বিক্রিয়া করবে, কপারের সঙ্গে কিন্তু লঘু অ্যাসিডের কোনো বিক্রিয়া হয় না, লঘু অ্যাসিডের তার মানে কোনো বিক্রিয়া হবে না, কোনো বিক্রিয়া হবে না। তাহলে কপার কি অন্য কোনো শর্তে বিক্রিয়া করতে পারে? হ্যাঁ পারে। কপার অন্য শর্তে বিক্রিয়া করতে পারে বলতে, কপার অনেক সময় গাঢ় এবং উত্তপ্ত, হ্যাঁ, হট অ্যান্ড কনসেন্ট্রেটেড ধরো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে, সেটা H2SO4 হোক অথবা কি হোক, সেটা HNO3। তাহলে কি বলবো, ঘন ও উত্তপ্ত হলে তখন হয়তো বিক্রিয়া করতে পারবে কপার তখন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, হাইড্রোজেন উৎপন্ন করবে না, হাইড্রোজেন মুক্ত করার ক্ষমতা নেই। যদিও বিক্রিয়া একটা হচ্ছে, সেক্ষেত্রে দেখো কপার সালফেট লবণ উৎপন্ন হবে, সালফার ডাইঅক্সাইড গ্যাস আর জল উৎপন্ন হয়। তাহলে কপার কখনোই অ্যাসিড থেকে হাইড্রোজেনকে মুক্ত করতে পারবে না, যেহেতু নিচে আছে। বিক্রিয়া যদি করাতেই হয় ঘন ও উত্তপ্ত অ্যাসিডের সঙ্গে আমাকে কি করতে হবে, বিক্রিয়া করাতে হবে, সেক্ষেত্রে হাইড্রোজেন উৎপন্ন হবে না, কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে জল মুক্ত হবে এক্ষেত্রে। বোঝা গেল? একই রকমভাবে তো ওই কপার যদি HCl ঘন উত্তপ্ত মানে হট অ্যান্ড কনসেন্ট্রেটেড, যেটা ইংলিশে আমরা বলি হট অ্যান্ড কনসেন্ট্রেটেড, যদি HCl এর সঙ্গে বিক্রিয়া করে, তাহলেও কিন্তু এখানে অবশ্যই আরেকটা যেটার উপস্থিতি লাগে, সেটা হচ্ছে অক্সিজেনের সাহায্য লাগে, অক্সিজেনের সুইটা, যদি এত ডিটেলসে তোমার দরকার নেই। সেখানে কপার ক্লোরাইড লবণ উৎপন্ন হয়, আর হচ্ছে কি উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়। তাহলে 2CuCl2 2H2, ব্যালেন্সের ব্যাপার, আর কিছু না। তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন মুক্ত করে না, কখনোই কপার হাইড্রোজেন মুক্ত করবে না, হাইড্রোজেন মুক্ত করে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা দেখতে পারি যে ধাতব সক্রিয়তা শ্রেণী। ক্লিয়ার? এবার দেখো দ্বিতীয় যে বৈশিষ্ট্য অ্যাসিডের, ধাতব কার্বনেটগুলোর সঙ্গে অ্যাসিড কীরকম বিক্রিয়া করে আমরা একটু দেখে নেব। ধাতব কার্বনেটের সঙ্গে লঘু ও খনিজ অ্যাসিড বিক্রিয়া করলে যে গ্যাসটা আগে দেখেছিলাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছিল অ্যাসিডের সঙ্গে, কার বিক্রিয়ায়, ধাতুর বিক্রিয়ায়। এখন ধাতব কার্বনেট লবণের সঙ্গে যখন অ্যাসিড, কোন ধরনের অ্যাসিড, লঘু এবং খনিজ অ্যাসিড, অর্থাৎ মিনারেল অ্যাসিড, অর্থাৎ HCl, H2SO4, HNO3, এই তিনটে অ্যাসিডেরই বৈশিষ্ট্য আমাদের এখানে জানতে হবে। সেইগুলো যখন ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে তখন যে গ্যাসটা মূলত উৎপন্ন করবে প্রতি ক্ষেত্রেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তার সঙ্গে লবণ এবং জল তো হবেই। তাহলে আমরা এই কিছু উদাহরণ আমরা দেখে নিই এখানে। যেমন ধাতব কার্বনেট বলতে প্রথম যদি আমরা লিখি ম্যাগনেসিয়াম কার্বনেট, MgCO3, সংকেতগুলো ভালো করে মাথায় রাখবে। তার সঙ্গে অ্যাসিড বলতে আমরা H2SO4, অবশ্যই কি অ্যাসিড, লঘু অ্যাসিড, তার ব্র্যাকেটে লিখে দেবো। বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, দেখো এখান থেকে CO2 বেরিয়ে আসবে, তার সঙ্গে এখান থেকে একটা জল বেরিয়ে আসবে, এবং তার সঙ্গে যে লবণ পড়ে থাকবে MgSO4, বোঝা যাচ্ছে? MgSO4 হলো, এখান থেকে CO2 আর এখান থেকে H2O, জল বেরিয়ে আসলো। এবং এটা কি হচ্ছে, অবশ্যই অ্যাকুয়াস, জলীয় দ্রবণে আছে, কার্বন ডাইঅক্সাইডটা নিঃসৃত হচ্ছে। আরেকটা উদাহরণ লিখি, যেমন ধরো জিঙ্ক কার্বনেট, ZnCO3 সঙ্গে HCl বিক্রিয়া করলে তাহলে কি উৎপন্ন হবে তোমরাই বলো।
দেখেই বলো। কার্বন ডাইঅক্সাইড একটা কমন প্রোডাক্ট থাকবেই, তার সঙ্গে কি থাকবে, জল থাকবে, এবং তার সঙ্গে কি উৎপন্ন হবে, ZnCl2 লবণ। এখানে লবণটার নাম হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, ক্লোরাইড লবণ উৎপন্ন করলো। আরেকটা উদাহরণ দেখি, ফেরাস কার্বনেট, FeCO3। ফেরাস কার্বনেটের সঙ্গে তুমি যদি HCl-কে বিক্রিয়া বা HNO3-কে তুমি বিক্রিয়া করো, আর একটা অ্যাসিড নিলাম আমরা HNO3, তিনটে অ্যাসিডেরই ধর্ম আমরা তাহলে পড়ে ফেললাম এখানে HNO3, তাহলেও সেখানে কি উৎপন্ন হবে দেখো, একই রকম, মনে রাখার সুবিধা, আলাদা করে মুখস্থ করতে হয় না, প্রত্যেকটা অ্যাসিডের আলাদা ধর্ম। CO2 প্লাস কি H2O, কমন কিছু প্রপার্টি সব অ্যাসিডেরই থাকে কোনো একটা নির্দিষ্ট যৌগের সঙ্গে। তাহলে কি উৎপন্ন হচ্ছে, FeNO3, ফেরাস নাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড আর জল। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোকে আমরা কি করে শনাক্ত করতে পারবো, তাহলে কি করে আমরা এটাকে শনাক্ত করব। এবার শনাক্তকরণ, যে গ্যাসটা, যেমন হাইড্রোজেনকে আমরা কি করেছিলাম, শনাক্ত করেছিলাম, তাহলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে আমাকে কি করতে হবে, টেস্ট করতে হবে। এখন টেস্ট করতে গিয়ে যেটা আমরা করি সেটা হচ্ছে তোমার মনে রাখতে হবে যে মিল্কি ওয়াটার বা কি হচ্ছে, যেটা আমরা জানি যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, মানে চুন জল, চুনকে জলে মেশালে যেটা উৎপন্ন হয়, চুন মানে পোড়া চুন হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড, বুঝতে পেরেছো, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে পোড়া চুন, যার সঙ্গে জল মেশালে যেটা উৎপন্ন হয় কলি চুন বলি, বা এটাকে আমরা চুন জল বলি, ঠিক আছে, এটা পোড়া চুন, নামটা মনে রাখবে, ক্যালসিয়াম অক্সাইড। কুইক লাইম, সেখান থেকে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে চুন জল বা স্লেট লাইম, যেটাকে আমরা কি বলি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তাহলে এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড যেটা জলীয় দ্রবণ, চুনের জলীয় দ্রবণ আমরা বলতে পারি, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে স্বচ্ছ, অবশ্যই এটা কি ট্রান্সপারেন্ট, ঠিক আছে, স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কি করো, যে উৎপন্ন যে গ্যাসটা সেটাকে যদি তুমি কি করো পাঠাও, তাহলে তুমি দেখতে পাবে সঙ্গে সঙ্গে এই লাইম ওয়াটার বা চুন জলটা কি হয়ে গেল, সাদাটে হয়ে গেল, মানে একটা ঘোলাটে ভাব চলে আসলো। এই ঘোলাটে ভাবটা কিসের জন্য, এই মিল্কি ওয়াটার যেটা, সেটা কিসের জন্য, অদ্রাব্য কি উৎপন্ন করে, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, ঠিক আছে, এই নিচের দিকে অ্যারো মানে কিছু প্রেসিপিটেট ফলে, অধক্ষেপ পড়ে, অদ্রাব্য হয় তার জন্য, এবং তার সঙ্গে অবশ্যই জল উৎপন্ন হবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই যে ঘোলা হয়ে গেল, কি হয়ে গেল, স্বচ্ছ চুন জল ঘোলা হয় এই ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হওয়ার জন্য। তাহলে দ্রবণটা ঘোলাটে হয়ে যাচ্ছে, এটা দেখে আমরা বুঝতে পারবো যে ওটা নিশ্চয়ই সেই গ্যাসটা কি ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, যা স্বচ্ছ চুন জলকে কিসে পরিণত করেছে, ঘোলাটে সাদা মিল্কি হোয়াইট, যেটাকে আমরা বলি কীরকম দেখতে হয়, মিল্ক, দুধের মতো যে সাদা মিল্কি হোয়াইট একটা কালার প্রডিউস করে। এখন এই যে দ্রবণটা, অর্থাৎ এই যে উৎপন্ন যে পদার্থটা, অর্থাৎ এই ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ মিল্কি হোয়াইট, এই যে কমপ্লিট যে পদার্থ, এর মধ্যে দিয়ে তুমি যদি আবার অতিরিক্ত আরও কার্বন ডাইঅক্সাইড যুক্ত করো, তখন তুমি দেখবে এই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে আবার এই মিল্কি হোয়াইট সাবস্টেন্সটা বিক্রিয়া করলে আবার স্বচ্ছ ভাবটা ফিরে আসছে। সেই স্বচ্ছ ভাবটা কেন ফিরে আসছে, ক্যালসিয়াম কার্বনেটটা উৎপন্ন হয় কিসে পরিণত হয়, এটা তখন ক্যালসিয়াম বাইকার্বনেটে রূপান্তরিত হয়। কি বলা হয় এটাকে, ক্যালসিয়াম বাইকার্বনেট। এটা কিন্তু আবার জলে দ্রাব্য, অর্থাৎ কালারলেস, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। সুতরাং এখানে অদ্রাব্যটা আবার কি হচ্ছে, দ্রাব্য হয়ে যাচ্ছে। সুতরাং এইভাবে আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে কি করতে পারি, শনাক্ত করতে পারি। তাহলে এখানে একটা কথা অবশ্য মনে রাখবে, যেমন সালফার ডাইঅক্সাইডও কিন্তু তোমার জানো তো এই ধর্মটা আছে, সালফার ডাইঅক্সাইডেরও আছে, এই একই জিনিস ঘটে, সালফার ডাইঅক্সাইডও করে। তাহলে গ্যাসটা সালফার ডাইঅক্সাইড না কার্বন ডাইঅক্সাইড, একদম স্পেসিফিক্যালি আমরা শনাক্ত করবো কি করে, বোঝা গেল। কার্বন ডাইঅক্সাইড যেমন স্বচ্ছ চুন জলকে ঘোলা করে আবার স্বচ্ছ করে দেয়, তেমনি সালফার ডাইঅক্সাইডও করে। তাহলে সালফার ডাইঅক্সাইড থেকে আমরা কী করে পৃথক করবো, সালফার ডাইঅক্সাইড অবশ্যই নির্দিষ্ট একটা গন্ধ আছে, গন্ধ দিয়ে করাই যায়, কিন্তু রাসায়নিক কোনো বিক্রিয়া আছে আর কোনো, অবশ্যই সালফার ডাইঅক্সাইডের যেমন কার্বন ডাইঅক্সাইডের আরেকটা বিশেষ ধর্ম, সেটা একটু মনে রাখবো আমরা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু এর কোনো প্রভাব নেই কিসের উপর, পটাশিয়াম ডাইক্রোমেট,
অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলোর সাহায্যে আমরা শনাক্ত করতে পারি বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা অরেঞ্জ কালারের মানে কমলা রঙের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের কোনো পরিবর্তন করতে পারে না, অর্থাৎ কোনো প্রভাব নেই এদের ওপর, কোনো লিখে দিচ্ছে এখানে কোনো প্রভাব কার নেই, কার্বন ডাইঅক্সাইডের নেই। কিন্তু কেন লিখলাম এখানে তাহলে, অবশ্যই সালফার ডাইঅক্সাইডের কি আছে, সালফার ডাইঅক্সাইড কিন্তু এদের বর্ণ বিক্রিয়া করে, সালফার ডাইঅক্সাইড এদের সঙ্গে কি করে, এদের সঙ্গে বিক্রিয়া করে, সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে, কার্বন ডাইঅক্সাইড করে না। তাহলে অবশ্যই সালফার ডাইঅক্সাইডকে আমরা এই পদ্ধতির সাহায্যে শনাক্ত করতে পারি কার থেকে, কার্বন ডাইঅক্সাইড অপেক্ষা। এটা দিয়ে হয়তো করতে পারছি না সালফার ডাইঅক্সাইডের কার্বন ডাইঅক্সাইডের পার্থক্য, কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণের পরিবর্তন সালফার ডাইঅক্সাইড করে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড তার করতে পারে না, কার্বন ডাইঅক্সাইডের কোনো প্রভাব এখানে কিন্তু নেই। ক্লিয়ার হলো? এই অবধি বোঝা গেল? আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া যদি অ্যাসিডের দেখতে হয়, শুধু অ্যাসিডের নয়, অ্যাসিডেরই বিক্রিয়া অবশ্যই, থার্ড পয়েন্ট আমরা যদি বলি প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। তো প্রশমন বিক্রিয়াটা কি বুঝতে হবে, প্রশমন বিক্রিয়া করতে গেলে আমাকে এখানে দেখো যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, আচ্ছা প্রশমন বিক্রিয়া কাকে বলে, প্রশমন বিক্রিয়াটা বুঝে নাও। তো অ্যাসিডেরই অবশ্যই ধর্ম, অ্যাসিডের সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, এবার আমরা নাম শুনবো ক্ষারক। এবার দেখো বলা হচ্ছে যে অ্যাসিডের সঙ্গে ক্ষারক বিক্রিয়া করলে অ্যাসিড ও ক্ষারক উভয়ের ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয়। এখন অ্যাসিড তো আমরা চিনে এসেছি, কিন্তু ক্ষারকটা কি জিনিস, ক্ষারকটা নিয়ে আমরা আলোচনা করব। ক্ষারক সাধারণত মেটাল অক্সাইড, মেটাল বুঝে নাও, মেটাল অক্সাইড অথবা মেটাল হাইড্রক্সাইড, সেগুলোকেই বলা হয় ক্ষারক। মেটাল অক্সাইড মানে ধাতু যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করে, তখন তারা ধাতব অক্সাইড। ধাতু যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন উৎপন্ন করে ধাতব অক্সাইড। তাহলে সেই ধাতব অক্সাইডগুলো কিন্তু ক্ষারক। এই ক্ষারকের বিভিন্ন ধর্ম আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব ডিটেলস। আপাতত আমরা মনে রাখি যে ক্ষারক কিন্তু ঠিক বিপরীত ধর্মী, অ্যাসিডের যা ধর্ম ঠিক অপোজিট ধর্ম হচ্ছে ক্ষারকের। বোঝা গেল? অ্যাসিড অধাতব অক্সাইড থেকে উৎপন্ন হয়, অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় অধাতব অক্সাইড থেকে অ্যাসিড উৎপন্ন হয়, যার স্বাদ হচ্ছে কি, যার স্বাদ হচ্ছে আমরা কি জানি, অম্ল স্বাদ, তাই তো। আর এই যে ক্ষারকগুলো, ক্ষারকের যদি ধর্মগুলো আমরা একটু লিখেই ফেলি এখানে, ক্ষারকের যে ধর্ম সেগুলো কি হচ্ছে, তেতো হয়, বিটার, তিক্ত, স্বাদেও কি হয়, তিক্ত হয়। এছাড়া কি করে ধর্ম তোমরা যেন, অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল করে, এরা কি করে লাল নীল লিটমাসকে কিসে পরিণত করবে, নীল বর্ণে পরিণত করবে, উল্টো বৈশিষ্ট্য, ঠিক আছে, নীল বর্ণ ধারণ করবে। এছাড়া কি এরা OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, OH মাইনাস আয়ন উৎপন্ন করে। অ্যাসিড কি উৎপন্ন করবে, ধনাত্মক আয়ন হিসাবে শুধুমাত্র H প্লাস আয়ন উৎপন্ন করে। ক্ষারকগুলো জলীয় দ্রবণে, অবশ্যই জলীয় দ্রবণে কি উৎপন্ন করবে, OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। এবং এদের যে সোপি মানে সাবানের মতো, হ্যাঁ, পিচ্ছিল হয়, হাত দিয়ে ধরলে কিরকম মনে হবে, পিচ্ছিল, সোপি। সাবানে কি থাকে, ক্ষার থাকে, তাই তো, হাত দিয়ে ধরলে। যাই হোক, তাহলে এই ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার উভয়ের ধর্মই যদি সম্পূর্ণ লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয়, জল হচ্ছে জল কিন্তু অ্যাসিডও না ক্ষারও না, আবার লবণও অ্যাসিডও না ক্ষার না, তাহলে অ্যাসিড ও ক্ষার উভয়ের ধর্মই লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয় যে বিক্রিয়ার সাহায্যে, অর্থাৎ প্রশমিত করে দিচ্ছে, অ্যাসিডের নিজস্ব ধর্মকেও প্রশমিত করে দিচ্ছে, ক্ষারের ধর্মটাও সম্পূর্ণরূপে প্রশমিত হচ্ছে হয়ে লবণ ও জল উৎপন্ন হচ্ছে, সেই বিক্রিয়াকে আমরা কি বলি, প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। এখন কতটা পরিমাণ অ্যাসিড নিতে হবে, অবশ্যই এখানে একটা ভ্যালু আছে, তুল্যাঙ্ক, কথাটা যেটা বলি সেটা হচ্ছে তুল্যাঙ্ক, তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণ ক্ষার,
যে কোনো পরিমাণ অ্যাসিড যে কোনো পরিমাণ ক্ষারকে কিন্তু সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারবে না, সেটার একটা নির্দিষ্ট কী আছে, পরিমাণ আছে। এখন এই তুল্যাঙ্ক কতটা না কতটা এই কথাগুলো আলোচনা করতে গেলে আবার এগুলোর ব্যাপার আছে ডিটেলসে। যেমন ধরো এখানে হয়তো তোমাদের সেই সিলেবাসে নেই সেই জিনিসগুলো, যেমন তুল্যাঙ্ক পরিমাণ হচ্ছে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট। তো সেখানে ধরো আণবিক ভর, অ্যাসিডের কি আণবিক ভরকে তার আয়নাইজেবল ক্ষারকীয়তা দিয়ে ভাগ করি আমরা। ক্ষারকীয়তা আমরা পড়েছিলাম এক ক্ষারীয় অ্যাসিড, দ্বিক্ষারীয় অ্যাসিড, অর্থাৎ আণবিক গুরুত্বকে অ্যাসিডের বা ক্ষারের তার ক্ষারকীয়তা, এক্ষেত্রে ক্ষারকীয়তা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমি তুল্যাঙ্ক পরিমাণ সেই অ্যাসিডটা পাই। যেমন ধরো H2SO4, H2SO4 আণবিক ভর হচ্ছে 98। ক্ষারকীয়তা কত মনে আছে? H2 মানে দুখানা আয়নীয় হাইড্রোজেন উৎপন্ন করতে ক্ষারকীয়তা 2। সুতরাং এক তুল্যাঙ্ক অ্যাসিড, এক তুল্যাঙ্ক H2SO4 দুটো হাইড্রোজেন উৎপন্ন করে না, H2SO4 থেকে দুটো আয়নিত হাইড্রোজেন উৎপন্ন হয়, সেই জন্য 2। আর আণবিক ভর মানে কি করে বার করে? H2SO4 হাইড্রোজেনের পারমাণবিক ভরগুলো জানতে হয় প্রত্যেকের। হাইড্রোজেনের হচ্ছে কত জানি আমরা? 1 জানি। সালফারের হচ্ছে কত? 32। অক্সিজেনের 16। তাহলে এইভাবে আমরা এখানে ক্যালকুলেট করি, এগুলো যোগ করলে দেখবে তুমি 98 পাবে। তাহলে এক তুল্যাঙ্ক H2SO4 মানে কত গ্রাম? তাহলে 98/2, তার মানে কত গ্রাম আসছে? 49 গ্রাম। তাহলে 49 গ্রাম ধরো এক তুল্যাঙ্ক H2SO4 এক তুল্যাঙ্ক ক্ষারকেই কি করতে পারবে? প্রশমিত করতে পারবে। যেমন ধরো আমি ক্ষারের একটা উদাহরণ দিচ্ছি, ক্ষারক বা ক্ষারের, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড যে ক্ষারটা আমরা নিচ্ছি, সেখানে দেখো সোডিয়ামের হচ্ছে 23 প্লাস হাইড্রোজেনের অক্সিজেনের হচ্ছে 16 প্লাস 1, তার মানে কত আসছে? 40। তাহলে আণবিক ভর কত? 40 গ্রাম। আর এখানে এর ক্ষারকীয়তা বলবো না, এই কতগুলো OH মাইনাস আয়ন, এখানে যেমন দুখানে H প্লাস আয়ন উৎপন্ন করবে 2 করেছিলাম, এখানে কতগুলো OH মাইনাস আয়ন উৎপন্ন করবে? NaOHটা একটাই করবে, Na প্লাস OH মাইনাস। তাহলে আমি কত দিয়ে ভাগ করব? অ্যাসিড গ্রাহিতা বলি। তাহলে OH মাইনাস কতগুলো উৎপন্ন করবে সেই সংখ্যাকে আমরা কি বলি? ক্ষারের, ওটা ক্ষারকীয়তা, এটাকে বলি অ্যাসিড গ্রাহিতা। ঠিক আছে? তাহলে কটা অ্যাসিডকে গ্রহণ করতে পারবে এই ক্ষারটা? একটাই, কারণ একটাই OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। সুতরাং এর ক্ষারকীয়তা, এর অ্যাসিড গ্রাহিতা কত হবে? তুল্যাঙ্ক এক তুল্যাঙ্ক সোডিয়াম হাইড্রক্সাইড মানে হচ্ছে কিন্তু তাহলে 40 ভাগ একই হবে। সংখ্যাটা কত? 1, 40/1 মানে কত হচ্ছে? 40 গ্রামই হবে। তার মানে বুঝতে পারছো কি বলছি? যে সুতরাং যদি আমরা এবার H2SO4 এর সঙ্গে এই অ্যাসিডের সঙ্গে ক্ষারকে বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা একটা উদাহরণ লিখি অলরেডি। আমরা কি করছি? আমরা ধরো এই H2SO4 এর সঙ্গে কার বিক্রিয়া করছি? অ্যাসিডের সঙ্গে। ক্ষারক মানে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, বুঝতে পারলে? এই যে বিক্রিয়াটা হচ্ছে তখন কি উৎপন্ন হচ্ছে? লবণ আর জল। কি লবণ উৎপন্ন হচ্ছে? সোডিয়াম সালফেট, Na2SO4 প্লাস হচ্ছে কি H2O। তাহলে এই যে বিক্রিয়াটা যদি আমরা ব্যালেন্স করি, সমতা বিধান করি, তাহলে এখানে 2 আসছে, তাই না? ব্যাস, তাহলে আমাদের এখানে মনে হচ্ছে ব্যালেন্সটা হয়ে যাচ্ছে। তবে এখানে কি করবে? একটা 2 মনে আনতে হচ্ছে, দেখো হাইড্রোজেনের জলের আগে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাহলে এই H2SO4 এর সঙ্গে NaOHটা সম্পূর্ণরূপে বিক্রিয়া করে লবণ আর কি উৎপন্ন করছে? জল উৎপন্ন করছে। তাহলে অ্যাসিড কতটা পরিমাণ, অ্যাসিডের সঙ্গে কতটা পরিমাণ বিক্রিয়া করছে? তাহলে 49 গ্রাম। H2SO4 এর সঙ্গে অবশ্যই 40 গ্রাম, তার বেশিও নিলেও হবে না, কমও নিলে হবে না, বেশি থাকলে বেশি পড়ে থাকবে, তো সম্পূর্ণ প্রশমিত কিন্তু হবে না। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ আছে। তাহলে সেই নির্দিষ্ট তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণ ক্ষার বিক্রিয়া করলে অ্যাসিড ও ক্ষার উভয়ের ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে কি উৎপন্ন হয়? লবণ আর জল উৎপন্ন হয়। এবং এই যে বিক্রিয়া, এটাকেই বলি আমরা প্রশমন বিক্রিয়া। এবং এই প্রশমন বিক্রিয়ায় যে পদ্ধতিতে এই প্রশমন বিক্রিয়া করা হয় সেটাকে কি বলা হয়? প্রশমন বিক্রিয়া যে পদ্ধতিতে করা হয়, যে পদ্ধতিতে বুলেট পিপেট নিয়ে করা হয় ল্যাবে, যে পদ্ধতিতে প্রশমন বিক্রিয়া করা হয়, প্রশমন করা হয় মানে তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় টাইট্রেশন। টার্মটা একটু মনে রাখবে, তোমরা কেমিস্ট্রিতে ক্লাস 12-এ যখন উঠবে তখন এটা কিন্তু ডিটেলসে পড়বে। সেই পদ্ধতিটাকে আমরা কি বলি? টাইট্রেশন। টাইট্রেশনের মাধ্যমে
একটু একটু করে এই অ্যাসিডটা যুক্ত করা হয় কার সঙ্গে, ক্ষারের সঙ্গে করে সম্পূর্ণরূপে প্রশমিত করা হয়। এখন যে সম্পূর্ণরূপে প্রশমিত হয়েছে তার মধ্যে অ্যাসিড বা ক্ষার কারো ধর্মই নেই, সেটা বুঝতে গেলে আমাদের কি ব্যবহার করতে হয়, নির্দেশক ব্যবহার করতে হয়। মনে আছে নির্দেশক কি করে, কোনো জলীয় দ্রবণে উপস্থিত থাকবে সেটা অ্যাসিড ধর্মী না ক্ষার ধর্মী, নাকি সেটা প্রশম, অ্যাসিডও নয় ক্ষারও নয়, বর্ণের পরিবর্তনের মাধ্যমে সাধারণত সেটাকে সে শনাক্ত করবে। তাই সম্পূর্ণরূপে প্রশমন হয়েছে কি হয়নি সেটা আমরা নির্দেশকের সাহায্যে বার করতে পারি। তাহলে আগে আমরা কতগুলো উদাহরণ দেখে নিই যে কী কী রকমের প্রশমন বিক্রিয়া হতে পারে। তাহলে প্রথমে একটা উদাহরণ দিলাম, H2SO4 সঙ্গে NaOH বিক্রিয়া করলে এটা উৎপন্ন হচ্ছে, তাই না? আচ্ছা, সেকেন্ড আমরা একটা পয়েন্ট লিখি, যেমন ধরো তোমাকে যদি বলি একটা দুর্বল অ্যাসিড, যেমন CH, তোমরা জানো আগের দিন পড়েছিলে উইক অ্যাসিড CH3 অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে একটা দুর্বল ক্ষার অর্থাৎ NH4OH, এটা যদি বিক্রিয়া করে তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে আমরা দেখি, CH3 CH3 এখানে তোমার একটা কি হবে, অ্যাসিড উৎপন্ন CH3 NH4 অ্যামোনিয়াম অ্যাসিটেট কি উৎপন্ন করবে, অ্যামোনিয়াম অ্যাসিটেট উৎপন্ন করবে, আর তার সঙ্গে কি উৎপন্ন করবে, H2O জল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, CH3 NH4 প্লাস অ্যামোনিয়াম অ্যাসিটেট প্লাস H2O, তার লবণ ও জল, যাই হোক সেটা ইম্পর্টেন্ট, লবণ ও জল। আবার দেখো থার্ড ইকুয়েশন আমি যদি লিখি, যেমন ধরো কার্বনিক অ্যাসিডের নাম শুনেছো, H2CO3 প্লাস হচ্ছে কি KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা ক্ষার, এটা হচ্ছে কি অ্যাসিড, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, জল তো করবেই, তার সঙ্গে একটা লবণ হচ্ছে K2CO3 উৎপন্ন করছে। ঠিক আছে, বোঝা গেল? এরকমভাবে আমরা দেখতে পারি। আরেকটা ধরো আমরা এখানে যদি উদাহরণ নিই, যেমন 4 নম্বর অ্যাসিড H2SO4 এর সঙ্গে আমরা কি করলাম, একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্ষার কিন্তু বিক্রিয়া করছে, করে উৎপন্ন করছে জল H2O, আর লবণ উৎপন্ন করছে অ্যামোনিয়াম সালফেট NH4 তাহলে এই চারটে বিক্রিয়া কি বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। এই চারটে কি বিক্রিয়ার উদাহরণ হলো, এই চারটি কিন্তু কি বিক্রিয়ার উদাহরণ হলো, প্রশমন বিক্রিয়ার উদাহরণ। তাহলে এই চারটে প্রশমন বিক্রিয়ায় প্রশমিত হয়েছে কিনা সেটা বুঝতে গেলে আমরা কি ব্যবহার করব, আমরা নির্দেশক ব্যবহার করব। কি ব্যবহার করব, নির্দেশক ব্যবহার করব। তাহলে এইখানে দেখো এই যে অ্যাসিডটা, এটা কিন্তু খুব তীব্র অ্যাসিড, খুব স্ট্রং, আমি লিখে দিচ্ছি স্ট্রং অ্যাসিড, আর ক্ষারটাও কিন্তু খুব স্ট্রং মানে যারা অনেক অধিক পরিমাণে H+ অথবা OH- আয়ন উৎপন্ন করবে। যত বেশি H+ আয়ন উৎপন্ন করবে তত বেশি তীব্র অ্যাসিড, আর যত বেশি OH- আয়ন উৎপন্ন করবে তত হচ্ছে তীব্র ক্ষার। তাহলে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং ক্ষারের বিক্রিয়ায় প্রশমন হয়েছে কিনা সেটা বুঝতে গেলে আমরা কি ব্যবহার করব, এই জায়গাটা আমরা একটু মুছি, তখন আমরা কিন্তু যে কোনো নির্দেশকের সাহায্যে এই টেস্টটা করতে পারি। তাহলে আমরা ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে কোনো নির্দেশক, সেটা নির্দেশকের নাম তোমরা অলরেডি আগের ক্লাসে পড়েছো, আমরা মিথাইল অরেঞ্জ, তারপরে কি ফেনফথ্যালিন, লিটমাস, তাহলে যে কোনো নির্দেশকের সাহায্যে এই প্রশমন ক্ষণটা আমরা টেস্ট করতে পারি যে কোন মুহূর্তে প্রশমিত জাস্ট হলো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো যে বিক্রিয়াটা লিখেছিস, এই যে অ্যাসিটিক অ্যাসিড, এটাও অ্যাসিড, কিন্তু এটা খুব দুর্বল অ্যাসিড, উইক অ্যাসিড। আর যে ক্ষারটা নিয়েছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাও কিন্তু খুব দুর্বল একটা ক্ষার, মনে রাখবে। হ্যাঁ, উদাহরণগুলো পেয়ে যাচ্ছে, তাহলে কোনটা শক্তিশালী কোনটা দুর্বল। এই উইক অ্যাসিডের সঙ্গে উইক বেসের বিক্রিয়ায় যে প্রশমন ক্ষণ নির্দেশ করতে গেলে সেরকম কোনো উপযুক্ত নির্দেশক নেই, মানে খুব ভালোভাবে বোঝা যাবে না কোনো নির্দেশকের সাহায্যে যে প্রকৃতপক্ষে কোন সময়ে গিয়ে তারা কি হচ্ছে, প্রশমিত হচ্ছে। কারণ এখানে খুব বেশি H+ আয়ন উৎপন্ন হয় না, এখানেও খুব বেশি OH- আয়ন উৎপন্ন হয় না। এরপরে কি আছে, কার্বনিক অ্যাসিড শুনেছো, কার্বনিক অ্যাসিড মানে যেটা সোডা ওয়াটারে থাকে তোমাদের, মানে পানীয় হিসাবে ব্যবহার করো, তার মানে নিশ্চয়ই সেটা উইক, দুর্বল, আমরা যেটা কোল্ড ড্রিঙ্কসে খাই। কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু খুব তীব্র একটা ক্ষার। তাহলে দুর্বল অ্যাসিডের সঙ্গে তীব্র ক্ষারের বিক্রিয়াতে আমরা একটা নির্দিষ্ট কি ব্যবহার করি, নির্দেশক ব্যবহার করি। দুর্বল অ্যাসিডের সঙ্গে তীব্র ক্ষারের বিক্রিয়াতে যে নির্দেশকটা ব্যবহার করা হয় ফেনলফথ্যালিন নাম শুনেছ। তাহলে মনে রাখবে কোন নির্দেশক সাহায্যে
দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারকে আমরা শনাক্ত করতে পারি, সেটা ফেনোলফথ্যালিন। আবার ঠিক উল্টোটা, তীব্র অ্যাসিড H2SO4টা কি খুব তীব্র অ্যাসিড, তার সঙ্গে দেখো একটা দুর্বল মৃদু, যেটাকে কি বলি মৃদু ক্ষার, আর এটা তীব্র, স্ট্রং মানে তীব্র। আর মৃদু ক্ষারের বিক্রিয়ায় এখানেও দেখো লবণ জল তো উৎপন্ন হচ্ছে, প্রশমিত হচ্ছে, কিন্তু এখানে আবার যে নির্দেশকটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ। তাহলে মনে রাখবে কোন প্রশমন ক্ষণে বা কী ধরনের অ্যাসিডের সঙ্গে কী ধরনের ক্ষারের বিক্রিয়ায় কী ধরনের আমরা নির্দেশকের সাহায্যে সেই প্রশমন ক্ষণটা বা কখন কোন মুহূর্তে সম্পূর্ণরূপে প্রশমিত হচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে প্রকৃতপক্ষে কী হচ্ছে দেখো, এই যে জলগুলো যে উৎপন্ন হচ্ছে সবগুলোতে কি উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে। তো এই জলটা আসছে কোত্থেকে, এই জলটা আসছে কোত্থেকে নিশ্চয়ই, তার মানে অ্যাসিডের থেকে আসছে কোনটা, অ্যাসিডের H+ আয়নটা বেরিয়ে আসছে, প্লাস ক্ষার থেকে কি বেরিয়ে আসছে, ক্ষারে কি থাকে, আমি বলেছি ক্ষার বা ক্ষারকে কি থাকে, OH- আয়ন থাকে বললাম না একটু আগে, ক্ষারের OH- আয়ন। ক্ষার ক্ষারকের পার্থক্যটা আমরা আলোচনা করব পরে। ক্ষার বা ক্ষারকের যে OH- আয়ন জলীয় দ্রবণে যেটা দ্রবীভূত হয় সেটাকে আমরা ক্ষার বলি, যে সমস্ত ক্ষারক জলীয় দ্রবণে দ্রবীভূত হয় সেটাকে ক্ষার বলি। তাহলে অ্যাসিডের H+ আয়ন আর ক্ষারের OH- আয়নের যে বিক্রিয়া যুক্ত হয় যে কি উৎপন্ন করবে, জলের অণু, তাই তো, যেটা প্রশমিত। তাহলে নিউট্রালাইজেশন বা প্রশমন বিক্রিয়া মানে এটাও বলতে পারি, এটাই প্রশমন বিক্রিয়ার আরেকটা আমরা সংজ্ঞা বলতে পারি। প্রশমন বিক্রিয়ার কথার অর্থ হচ্ছে অ্যাসিডের OH- আয়নের সঙ্গে ক্ষারের OH- আয়ন যুক্ত হয়ে জলের অণু উৎপন্ন করা। কি উৎপন্ন করা, জলের অণু উৎপন্ন করাকেই আমরা কি বলি, প্রশমন বিক্রিয়া বলতে পারি। বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এইটাও কিন্তু একটা অ্যাসিডের ধর্ম, শুধু অ্যাসিডের না, অ্যাসিড ও ক্ষার উভয়েরই ধর্ম।